আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা কম্বিনেশন অফ সেল। কম্বিনেশন অফ সেল অর্থাৎ সেল বলতে ব্যাটারির সমবায়। এক্ষেত্রে আমরা ব্যাটারিগুলোকে কত রকম সমবায়ে যুক্ত করতে পারি। কম্বিনেশন অফ সেল, ফার্স্ট অফ অল দু ধরনের কম্বিনেশন হয় সেলের। এক সিরিজ কম্বিনেশন and number 2 parallel combination। এক সিরিজ কম্বিনেশন অর্থাৎ সেলের সিরিজ কম্বিনেশন আর সেলের প্যারালাল কম্বিনেশন, দু ধরনের কম্বিনেশন আমরা এক্ষেত্রে ডিসকাস করব। এখন ফার্স্টে আলোচনা করব সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশনে কি না, এক্ষেত্রে আমি ধরে নেব n সংখ্যক ব্যাটারিকে আমরা যদি সিরিজ অর্থাৎ শ্রেণী সমবায়ে যুক্ত করি তাহলে সেক্ষেত্রে কারেন্টের ভ্যালু কত হবে। তো দুটোর ক্ষেত্রে অর্থাৎ সিরিজ কম্বিনেশনে কারেন্ট এবং প্যারালাল কম্বিনেশনে আমরা কারেন্ট বের করবো কোনো বর্তনীতে। তো এক্ষেত্রে কতগুলো ধরবো, অর্থাৎ এক্ষেত্রে আমরা ধরে নেব n সংখ্যক ব্যাটারি যদি সিরিজ কম্বিনেশনে যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে কারেন্টের ভ্যালু কত হবে। সো দেখো আমি এক্ষেত্রে একটা ব্যাটারি নিলাম, দিস ইজ সেল, সিরিজ কম্বিনেশনে যুক্ত করছি। সিরিজ কম্বিনেশনে যুক্ত করার নিয়ম অলরেডি আমরা জানি, কারণ আমরা রেজিস্ট্যান্সে শিখে এসেছি। তো এর পজিটিভ নেগেটিভ এভাবে যদি কম্বাইন থাকে তখন সেটাকে আমরা বলি সিরিজ কম্বিনেশন। কতগুলো সেল আছে এরকম, আমি ধরে নিলাম এরকম n সংখ্যক সেল রয়েছে। কতগুলো আছে এরকম n সংখ্যক সেল, এর সাথে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স, দিস ইজ ইকুয়াল টু, আমি ধরে নিলাম এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা আমি কনসিডার করলাম, দিস ইজ ইকুয়াল টু ক্যাপিটাল R। তো এরকম n সংখ্যক সেল নিয়েছি এবং যার এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল R, তাহলে দেখো এক্ষেত্রে কারেন্ট ফ্লো কত হবে, এক্ষেত্রে I কত আমি বের করব। তো এটা হচ্ছে সিরিজ কম্বিনেশন অফ সেল। এক্ষেত্রে আমরা কারেন্টের ভ্যালু ক্যালকুলেট করবো। আমি এখানে ধরে নিলাম কনসিডার n আইডেন্টিক্যাল সেল, n সংখ্যক n আইডেন্টিক্যাল সেল are connected in series combination with external resistance R। তাহলে আমরা কনসিডার করলাম কি না, n আইডেন্টিক্যাল সেল, কতগুলো আইডেন্টিক্যাল সেল নিয়েছি, নাম্বার অফ সেল হচ্ছে n সংখ্যক। n সংখ্যক সেল একই জাতীয় একই রকম সেল আমরা সিরিজ কম্বিনেশনে যুক্ত করেছি উইথ এক্সটার্নাল রেজিস্ট্যান্স R। তাহলে হেয়ার the EMF of the cell is, আমি ধরলাম E। তাহলে প্রত্যেকটা সেলের EMF কত, যেহেতু আইডেন্টিক্যাল সেল তাই ক্ষেত্রে প্রত্যেকটা সেলের আমরা EMF কনসিডার করলাম কত E। অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স ইকুয়ালস টু স্মলার। এক্ষেত্রে যে সেলগুলো নিয়েছে আইডেন্টিক্যাল সেল, একই রকম সেল, যার প্রত্যেকের সোর্স E, EMF এর ভ্যালু E and internal resistance smaller, এটা EMF E, internal resistance smaller, E smaller। যদি এইভাবে আমরা কানেক্ট করি, এরকম n আইডেন্টিক্যাল সেলকে কানেক্ট করি, তাহলে এক্ষেত্রে কারেন্টের ভ্যালু কত হবে আমরা ক্যালকুলেট করবো। দেখো ইজিলি আমরা এক্ষেত্রে আমরা কারেন্টের ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারি। কীভাবে আমরা কারেন্ট ক্যালকুলেট করছি, তাহলে এক্ষেত্রে কারেন্টটা ক্যালকুলেট করার জন্য
আমাকে দুটো জিনিস জানতে হবে অ্যাকর্ডিং টু ওহমস ল, যে কারেন্ট ইকুয়ালস টু টোটাল ভোল্টেজ বা টোটাল ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে এক্ষেত্রে টোটাল ইএমএফ কত হবে? তাহলে এটা এই যদি সিরিজ কম্বিনেশনে যুক্ত থাকে, ই মানে হচ্ছে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স, এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স, এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স। এখন দেখো ইএমএফ বলতে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে ই, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? 2e। এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? 3। এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স তাহলে কত হবে? n ইন্টু ই। তাহলে আমি যদি এটা ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে কীভাবে ড্র করি, দেখো আমি এটাকে ইকুইভ্যালেন্ট সার্কিট এভাবে ড্র করছি। এই যে n সংখ্যক সেলকে, তাহলে n সংখ্যক সেলের ইকুইভ্যালেন্ট সেলের ভ্যালু কত হবে? ইকুইভ্যালেন্ট ইএমএফ এর ভ্যালু কত হবে? n ইন্টু ই। এবং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? যদি সিরিজ কম্বিনেশন আছে, এটা আর 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 রেজিস্ট্যান্সগুলো সিরিজে আছে, শ্রেণী সমবায় আছে, সো এক্ষেত্রে টোটাল রেজিস্ট্যান্স কত হবে? n ইন্টু আর। তাহলে আমরা এটার ইকুইভ্যালেন্ট সার্কিট এইভাবে ড্র করতে পারি। এটা হচ্ছে যেমন আছে আর, সো এক্ষেত্রে কারেন্ট এটা হচ্ছে আই। তাহলে এক্ষেত্রে এরই হচ্ছে এই এন সংখ্যক সেলের ইকুইভ্যালেন্ট ইএমএফ। আমি লিখে দিচ্ছি, দেখো ইকুইভ্যালেন্ট EMF for n number of cell, n number identical cell, this is equal to n into E, and total internal resistance of cell equals to n into r, because n আর কি করে এলো তোমরা একবার দেখাতে পারো যে ক্ষেত্রে r প্লাস r সিরিজ কম্বিনেশন যেহেতু আছে রেজিস্ট্যান্স, এটার r r r সিরিজ কম্বিনেশন আছে, ডট 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 দিস ইজ ইকুয়াল টু n into r। আর এটার ক্ষেত্রে তোমরা দেখাতে পারো n আইডেন্টিক্যাল টোটাল e প্লাস ডট 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 n সংখ্যক আছে, দিস ইজ ইকুয়াল টু n into e। সো কারেন্ট কত হবে? I, সো কারেন্ট I ইকুয়ালস টু কারেন্ট I ইকুয়ালস টু টোটাল ইএমএফ, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ইএমএফ কত হচ্ছে? n ইন্টু ই বাই টোটাল রেজিস্ট্যান্স। আর টোটাল রেজিস্ট্যান্স কত আছে? r প্লাস এক্সটার্নাল রেজিস্ট্যান্স প্লাস টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স n ইন্টু r। দিস ইজ ইকুয়াল টু কারেন্ট I is equal to NE by R plus NR। আচ্ছা, এটা হলো আমাদের কারেন্টের ভ্যালু সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কারেন্ট ইকুয়ালস টু। আচ্ছা, এক্ষেত্রে কতগুলো কন্ডিশন আছে দেখো, কন্ডিশনগুলো দেখবো সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে। কন্ডিশন হচ্ছে 1 নম্বর কন্ডিশন, আমি এটাকে লিখি কেস 1, সিরিজ কম্বিনেশনের লেখো কেস 1। তাহলে এক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল দেখবো যদি আর দুটো কন্ডিশনের ক্ষেত্রে হতে পারে, এক আর গ্রেটার দেন এন আর, যদি আর গ্রেটার দেন এন আর হয়, অর্থাৎ এই আর এর ভ্যালুটা যদি এন আর থেকে গ্রেটার দেন বেশি হয়, অর্থাৎ এই আরটা যদি এন আর থেকে অনেক বেশি হয়, দেন আই সে কারেন্ট আই ইকুয়ালস টু এন ই, কারেন্ট আই ইকুয়ালস টু তখন কত হবে? এন ই বাই, এটা যেহেতু আরটা যেহেতু এর থেকে অনেক বড়, সেজন্য আমরা এই টার্মটা স্মল যেহেতু এটাকে নেগলেক্ট করে দেবো, এটা শুধুমাত্র হবে এন ই বাই আর। ঠিক আছে, তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে এটা কেস 1, যদি আরটা গ্রেটার দেন এন আর হয়, অর্থাৎ তখন কারেন্ট হবে আই ইকুয়ালস টু এন ই বাই আর। তাহলে এক্ষেত্রে কারেন্টটা এন ই বাই আর, অর্থাৎ এন টাইমস অফ দ্য কারেন্ট ই বাই আর মানে কি না হচ্ছে কোনো সেলের ই সেলের যদি আর এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সঙ্গে যুক্ত করি, সেটার কারেন্ট আমরা কি জানি আই ইজ ইকুয়াল টু ই বাই আর, তার এন টাইমস অফ এক্ষেত্রে কারেন্টের ভ্যালু। আচ্ছা, ওকে, কেস 2 তে কি হবে? কেস 2 দুটো কন্ডিশন হতে পারে, এনআরটা গ্রেটার দেন আর হতে পারে। কেস 2 এখানে হবে এটা হতে পারে যে এন আর গ্রেটার দেন আর। যদি এনআরটা গ্রেটার দেন আর হয়, তখন আমরা কি বলবো যে আরটা ভেরি স্মল, সেই জন্য আরটাকে ক্ষেত্রে নেগলেক্ট করে দেবো। তো এক্ষেত্রে কারেন্ট কত হবে? আই ইকুয়ালস টু এন ই বাই, আরটা নেগলেক্ট করছে এন আর,
NN cancel, this is equal to E by R. কেস টুতে আমরা পেলাম যেটা কারেন্টের ভ্যালুটা উপরে লিখে রেখেছি I is equal to NE by R plus ওকে। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম কেস টুতে দেখলাম কারেন্ট I is equal to কত হবে তখন E by R, অর্থাৎ কেস ওয়ানে যেটা দেখলাম যে কারেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে NE বাই আর, কেস টুতে দেখলাম কারেন্ট ইজ ইকুয়াল টু E বাই আর, কখন হচ্ছে যদি NRটা গ্রেটার দেন R হয়, অর্থাৎ সেক্ষেত্রে কতগুলো সেল কানেক্ট করা আছে তার উপর ডিপেন্ড করছে না কারেন্টটা। এক্ষেত্রে তাহলে এই কন্ডিশনের ক্ষেত্রে কারেন্ট অলওয়েজ কনস্ট্যান্ট I ইজ ইকুয়াল টু E বাই আর, অর্থাৎ কতগুলো সিরিজ কম্বিনেশনে কতগুলো সেল কানেক্ট করছে তার উপর কারেন্টের ভ্যালু ডিপেন্ড করে না। এক্ষেত্রে যেমন কারেন্টের ভ্যালু ডিপেন্ড করছে তার নাম্বার অফ সেলের উপর ডিপেন্ড করছে, কতগুলো সেল সিরিজ কম্বিনেশনে যুক্ত আছে তার উপর ডিপেন্ড করছে কারেন্টের ভ্যালু। তো এক্ষেত্রে কিন্তু কারেন্টটা নাম্বার অফ সেলের উপর ডিপেন্ড করে না। তাহলে হেয়ার কারেন্ট does not depend on the cell, সেলের উপর ডিপেন্ড করে না, কতগুলো সেল আছে তার উপর নাম্বার অফ সেলের উপর কিন্তু ডিপেন্ড করছে না। এবার চলে যাই কেস 3। কেস 3তে আমরা ডিসকাস করবো, কেস 1 গেল, কেস 2 এন্ড কেস 3। নেক্সট কেস 3তে ডিসকাস করব কখন কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম হবে। তো কারেন্ট কখন ম্যাক্সিমাম হবে, তো এই কন্ডিশনে কারেন্টটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ যদি এই কন্ডিশনটা হয় অর্থাৎ R গ্রেটার দেন R হয়, দেন কারেন্ট I ইজ ইকুয়াল টু NE বাই R। তাহলে সিরিজ কম্বিনেশনে কারেন্ট কখন সব থেকে ম্যাক্সিমাম হবে, when R greater than R, then current is maximum, then current value I is equal to NE by R, অর্থাৎ n times of E by R। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কারেন্ট ম্যাক্সিমাম হবে when R greater than NR, then current is maximum, is max। এখানে লিখলেই হতো। এবার চলে যাই কেস 4। কেস 4 আমরা ডিসকাস করব যে কারেন্টটা তো ম্যাক্সিমাম বুঝলাম, কারেন্টের ভ্যালু ক্যালকুলেট করলাম, দুটো কন্ডিশনে কারেন্টের ভ্যালু কেমন হচ্ছে। এবার আমরা ধরবো যদি টোটাল সেল যদি n হয়, তার মধ্যে যদি p সংখ্যক সেল যদি উল্টো দিকে কানেক্ট থাকে, অর্থাৎ যে সাপোজ আমি যেখানে সার্কিট ডায়াগ্রামটা করেছিলাম এরকম আছে, কিছু সংখ্যক সেল, এর মধ্যে টোটাল এরকম n সংখ্যক সেল আছে, n সংখ্যক সেল এভাবে সিরিজে কম্বিনেশন আছে, কিন্তু এর মধ্যে কিছু সংখ্যক সেল উল্টো দিকে কানেক্ট আছে। উল্টো দিকে কানেক্ট আছে মানে এটা এরকম প্রথমটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এরকম ছিল, বাট এখন কিছু সেল আছে নেগেটিভ পজিটিভ, অর্থাৎ উল্টো দিকে রয়েছে। তাহলে আমি বললাম n সংখ্যক সেল, টোটাল সেল, নাম্বার অফ টোটাল সেল হচ্ছে n সংখ্যক, তার মধ্যে আমি বললাম p সংখ্যক সেল কানেক্ট আছে কেমন করে না, কানেক্ট আছে উল্টো দিক বরাবর। যদি এরকম উল্টো দিক বরাবর কানেক্ট থাকে তখন আমরা কারেন্টের ভ্যালু ক্যালকুলেট করব। তাহলে হেয়ার বা if p cells are reversed out of n cell এর মধ্যে p সেল যদি রিভার্সে কানেক্ট করা থাকে, অর্থাৎ রিভার্সে কানেক্ট করা থাকে মানে কি উল্টো দিকে কানেক্ট করা থাকে। দেখো এটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ আছে, তাহলে টোটাল নাম্বার অফ সেল n, তার মধ্যে p সংখ্যক সেল আছে উল্টো দিকে কানেকশন করা আছে। দেখো এটা রিভার্স করা আছে, অর্থাৎ এটা নেগেটিভ এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা উচিত ছিল এটা পজিটিভ এটা নেগেটিভ হওয়া, কিন্তু যদি এরকম থাকে n সংখ্যক সেলের মধ্যে p সংখ্যক সেল যদি রিভার্স কানেকশন করা থাকে তাহলে সেক্ষেত্রে কারেন্ট কত হবে। এই কন্ডিশনের ক্ষেত্রে কারেন্ট কত হবে, দেখো এই ক্ষেত্রে কারেন্ট I ইজ ইকুয়াল টু হবে আচ্ছা ফার্স্ট অফ অল বলো টোটাল ভোল্টেজ NE হবে NE, হ্যাঁ টোটাল ভোল্টেজটা এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ভোল্টেজটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো ইকুইভ্যালেন্ট ভোল্টেজ কীভাবে ক্যালকুলেট করবো, দেখো n সংখ্যক সেলের মধ্যে p সংখ্যক সেল রিভার্সে আছে, তো বাকি সেল ঠিকঠাক আছে, বাকি সেল কত, n সংখ্যক সেলের মধ্যে p সংখ্যক যদি রিভার্সে থাকে বাকি সেল হচ্ছে n মাইনাস p, তাহলে n মাইনাস p সংখ্যক সেল ঠিকঠাকভাবে কানেকশন করা আছে, তো n মাইনাস p সংখ্যক সেলের ইকুইভ্যালেন্ট ইএমএফ হবে এটা, আচ্ছা এটা ইকুইভ্যালেন্ট। আর p সংখ্যক সেল রিভার্সলি কানেক্ট আছে, যেগুলো রিভার্সলি কানেক্ট থাকবে সেগুলোকে আমরা মাইনাস করে দেবো। অর্থাৎ আমি একটু ইজিলি বলি, ধরো
এরকম একটা সেল আছে, এরকম একটা সেল আছে, এরকম আরেকটা সেল এরকম আছে। তো যখন এর ইকুইভ্যালেন্ট সেল বের করবো, এটা যদি E1 হয়, এটা আমি ধরলাম E, এটা ধরলাম E, আচ্ছা E1, এটা E2, এটা E3। তো এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সেলের ভ্যালু হবে E1 প্লাস E2, যেহেতু এটা ঠিকঠাকভাবে কানেক্ট করা আছে কিন্তু এটা রিভার্সলি কানেক্ট করা আছে, সেক্ষেত্রে আমরা বলবো ইকুইভ্যালেন্ট এই দুটো পয়েন্টের ইকুইভ্যালেন্ট ইএমএফ হলো এক্ষেত্রে E1 প্লাস E2 মাইনাস E3। তো যেগুলো রিভার্স থাকবে সেগুলো আমরা মাইনাস করে দেবো। তো এখান থেকে n মাইনাস পি সংখ্যক সেল ঠিকঠাক কানেকশন করা আছে, সেজন্য n মাইনাস পি সংখ্যক সেল ইকুইভ্যালেন্ট ইএমএফ হবে n মাইনাস পি ইন্টু ই। আর পি সংখ্যক সেল রিভার্সলি কানেক্ট করা আছে, সব পি সংখ্যক সেলকে আমরা মাইনাস করে দেবো, পি ইন্টু ই, যেটা আমরা মাইনাস করে দিলাম। ওকে, বাই কী করবো টোটাল রেজিস্ট্যান্স। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে এক্ষেত্রে? টোটাল রেজিস্ট্যান্সে কোনো পরিবর্তন হবে না, সেটা রিভার্স কানেক্ট থাকলেও টোটাল রেজিস্ট্যান্সে কোনো পরিবর্তন, টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু কোনো পরিবর্তন হবে না। ফলে এই ক্ষেত্রে টোটাল রেজিস্ট্যান্সটা কত হবে? আর প্লাস এন ইন্টু স্মল আর প্লাস এন ইন্টু স্মল। তাহলে এক্ষেত্রে কারেন্টের ভ্যালু আসছে দিস ইজ ইকুয়াল টু এনই মাইনাস পিই মাইনাস পিই মাইনাস পিই, অর্থাৎ এক্ষেত্রে হবে এন ই মাইনাস 2PE বাই আর প্লাস এন আর। দেন কারেন্ট ইকুয়ালস টু, মানে এটা হচ্ছে কোন কন্ডিশনের ক্ষেত্রে? ইফ টোটাল নাম্বার অফ সেল এন সেলের মধ্যে পি সেল যদি রিভার্সলি কারেন্ট থাকে, দেন দ্য কারেন্ট আই ইকুয়ালস টু মাইনাস 2AP বাই আর প্লাস এন আর। ওকে, 5 নাম্বার কেস 5 আমি ডিসকাস করবো। কেস 5, সাপোজ প্রত্যেকটা সেল আইডেন্টিক্যাল না, প্রত্যেকটা সেল ডিফারেন্ট সেল এবং প্রত্যেকটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্সও আলাদা আলাদা, ঠিক আছে? তাহলে সিরিজ কম্বিনেশনে যে সেলগুলো কানেক্ট করা থাকে, যে ব্যাটারিগুলো কানেক্ট করা থাকে, তাদের যদি আইডেন্টিক্যাল না হয়, প্রত্যেকটা সেলের যদি ভ্যালু আলাদা আলাদা হয়, তখন আমরা কীভাবে ক্যালকুলেট করবো, অর্থাৎ তখন ইকুইভ্যালেন্ট, তখন কারেন্টের ভ্যালু কত হবে আমরা দেখবো। দেন কারেন্ট আই ইকুয়ালস টু আমরা বের করবো। আচ্ছা, তাহলে আমি কি বললাম? তাহলে যদি সেলগুলো ডিফারেন্স আইডেন্টিক্যাল নেই, তাহলে এক্ষেত্রে কেমন আছে? সেলগুলো ধরলাম E1, E2, E3, প্রত্যেকটা সেল আলাদা আলাদা। দেন কারেন্ট আই ইকুয়ালস টু হবে, যেহেতু আলাদা আলাদা, তাহলে এক্ষেত্রে আই ইকুয়ালস টু আমি কত পাবো? আই ইকুয়ালস টু, তাহলে আমি ইকুইভ্যালেন্ট হবে E1 প্লাস E2 প্লাস E3 প্লাস EN। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ইএমএফ। যদি প্রত্যেকটা সেল আলাদা আলাদা হয়, E1, E2, E3 হয়, তাহলে সেক্ষেত্রে আই ইকুয়ালস টু হবে E1 প্লাস E2 প্লাস E3 EN। ওকে, বাই টোটাল রেজিস্ট্যান্স এক্সটার্নাল রেজিস্ট্যান্স প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্স। ইন্টারনাল রেজিস্ট্যান্স কত আছে? তাহলে প্রত্যেকটা R1 R2 আলাদা আলাদা, সেটা আমি লিখলাম R1 প্লাস R2 প্লাস R3 RN। তো এক্ষেত্রে কারেন্ট আমি লিখতে পারি I ইকুয়ালস টু সামেশন ওভার EI বাই R প্লাস সামেশন ওভার RI। তো আমরা এটাকে লিখতে পারি, অর্থাৎ কারেন্ট ইজ ইকুয়াল টু সামেশন ওভার EI মানে E1 প্লাস E2 প্লাস C3 EN। আমি এখানে লিখে দিতে পারো I ইকুয়ালস টু 1 to n, এক্ষেত্রে লিখে দিতে পারো I ইকুয়ালস টু 1 to n। তাহলে আমরা ফার্স্ট সিরিজ কম্বিনেশন দেখলাম, তার কতগুলো কন্ডিশন আমরা এক্ষেত্রে ডিসকাস করেছি। নেক্সট আমরা যাবো প্যারালাল কম্বিনেশন অফ সেল। নেক্সট স্টাডিং করো প্যারালাল কম্বিনেশন অফ সেল। নেক্সট স্টাডিং হচ্ছে প্যারালাল কম্বিনেশন অফ সেল। প্যারালাল কম্বিনেশন অফ সেল। এক্ষেত্রে কেমন থাকে? সেলগুলো কীভাবে কেমনভাবে কানেক্ট করা থাকে? n সংখ্যক সেল আছে, এক্ষেত্রে আমি এরকম n সংখ্যক সেল আছে ই করে এরকম প্যারালাল কম্বিনেশনে যুক্ত আছে। প্যারালাল কম্বিনেশনে বুঝতেই পেরেছ প্রত্যেকটা সেলের यहाँ প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে আমরা জানো সিরিজ কম্বিনেশনে কীভাবে রেজিস্ট্যান্স কানেক্ট থাকে। প্যারালাল কম্বিনেশন তোমরা অলরেডি আমরা ডিসকাস করেছি। তো প্যারালাল কম্বিনেশনে যদি এইভাবে কানেক্ট করা থাকে, এটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা আর ধরেছি। তো এক্ষেত্রে কারেন্টের ভ্যালু কত হবে, অর্থাৎ এক্ষেত্রে কত পরিমাণ কারেন্ট ফ্লো করবে। তো একটা জিনিস লেখা এক্ষেত্রে আমি কনসিডার করলাম, কনসিডার
n identical cell of EMF E, প্রত্যেকটা সেলের EMF আমি কত কনসিডার করলাম E, and internal resistance and internal resistance, this is equal to R connected parallel to the external resistance অর্থাৎ এক্ষেত্রে n আইডেন্টিক্যাল সেল যেগুলোর প্রত্যেকের ইএমএফ এর ইএমএফ ই এর ইএমএফ ই এর ইএমএফ ই এর ইএমএফ ই প্রত্যেকের ইএমএফ ই এবং প্রত্যেকের ইন্টার রেজিস্ট্যান্স কত, প্রত্যেকটা সেলের ইন্টার রেজিস্ট্যান্স স্মলার, যেগুলো প্যারালালি কানেক্ট করা আছে, সমান্তরাল সমবায়ে যুক্ত করা আছে। তো এক্ষেত্রে সমান্তরাল সমবায়ে যুক্ত করা আছে এবং বাইরে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, বাইরের যে রোধটা আছে আর যদি এভাবে কানেক্ট করা থাকে তাহলে এক্ষেত্রে আমরা কারেন্ট বের করবো। তো কারেন্ট বের করার আগে আমি এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা কীভাবে বের করবো দেখো। ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে গেলে একটা জিনিস এখানে বলি, এখানে প্রত্যেকটা সেলের ইএমএফ হচ্ছে ই আর, এটার ক্ষেত্রে ই আর ই আর ই আর, প্রত্যেকের ইএমএফ ই এবং রেজিস্ট্যান্স ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মলার। আচ্ছা বলো, ইন্টারনাল রেজিস্ট্যান্স এখানে সেলের ই ভ্যালু ই মানে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স, এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে বেসিক্যালি হলো পোটেনশিয়াল ডিফারেন্স ই। তাহলে সেলগুলো যদি প্যারালাল এরকম যদি এন সংখ্যক সেল প্যারালাল কম্বিনেশনে যুক্ত থাকে, কিন্তু এই দুটো পয়েন্ট, যে দুটো পয়েন্টের রেসপেক্টে এই রেজিস্ট্যান্সটা কানেক্ট করা আছে, তো ওর রেসপেক্টে অর্থাৎ এই দুটো পয়েন্টের ইএমএফ এর ভ্যালু কোনো চেঞ্জ হবে না, একই থাকবে, পরিবর্তন হবে না, একই থাকবে। কারণ প্যারালাল কম্বিনেশনে যুক্ত করার ফলে কী হয়েছে, এই দুটো পয়েন্টের প্রত্যেক ক্ষেত্রে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স কত হচ্ছে ই। তো ইন প্যারালাল কম্বিনেশন আমি বলবো এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ইএমএফ এর ভ্যালু কত হবে, অতএব লিখতে পারি ইকুইভ্যালেন্ট ইএমএফ দিস ইজ ইকুয়াল টু কত হবে বলো, ইকুইভ্যালেন্ট ইএমএফ এর ভ্যালু ই হবে। আচ্ছা, এবার দেখো টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে এক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর 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 আর, এক্ষেত্রে এন সংখ্যক ইন্টারনাল রেজিস্ট্যান্স প্যারালাল কম্বিনেশনে আছে। সো এক্ষেত্রে আমি বলব টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে, টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স দিস ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে আর, আমি ধরো এটা ইজ ইকুয়াল টু আর, টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে আরটি তে ডিনোট করলাম, আরটি। সো আরটির ভ্যালু কত হবে, আরটি। এক্ষেত্রে প্যারালাল যেহেতু কম্বিনেশন আছে তাহলে 1/RT দিস ইজ ইকুয়াল টু লিখতে পারি 1/R1 প্লাস 1/R2 প্লাস ডট ডট ডট, এরকম এন সংখ্যক সেল আছে, সরি 1/R প্লাস 1 আইডেন্টিক্যাল, সব 1/R প্লাস 1/R এরকম এন সংখ্যক আছে, সেটা আমি লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু n/R। এখান থেকে আমরা বলতে পারি RT ইজ ইকুয়াল টু হবে, অর্থাৎ টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স RT ইজ ইকুয়াল টু হবে দিস ইজ ইকুয়াল টু R/N। তাহলে এক্ষেত্রে টোটাল যে সার্কিটটা দেখতে পেয়েছো এর ক্ষেত্রে টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স বেরোচ্ছে R/N এবং টোটাল ইকুইভ্যালেন্ট যে ইএমএফ সেটা বেরিয়েছে ই। অর্থাৎ এন সংখ্যক সেল প্যারালাল কম্বিনেশনে যুক্ত করলে তার ইএমএফ এর কোনো পরিবর্তন হয় না, ইকুইভ্যালেন্ট ইএমএফ সেম থাকবে। ওকে, তাহলে এর ইকুইভ্যালেন্ট আমরা সার্কিট কীভাবে ড্র করতে পারি, দেখো এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা কীভাবে ড্র করতে পারি। এই এন সংখ্যক সেলের ইকুইভ্যালেন্ট সেল আমি এটা ইমাজিন করলাম, তাহলে এর ভ্যালু কত হবে, দিস ইজ এ, এন্ড এর রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে, এর রেজিস্ট্যান্সের ভ্যালু হবে R/N, আর এটা হচ্ছে R। তো কারেন্ট ফ্লো কত হবে, এই যে কারেন্ট আমি ধরে নিলাম, এই দিকে কারেন্ট ফ্লো করছে I। তাহলে এক্ষেত্রে কারেন্ট বের করে নিই, অতএব কারেন্ট ইকুয়ালস টু হবে I ইকুয়ালস টু কত হবে, হিয়ার I ইকুয়ালস টু টোটাল ইকুইভ্যালেন্ট ইএমএফ দিস ইজ ইকুয়াল টু ই বাই টোটাল রেজিস্ট্যান্স বলতে R/N প্লাস R। দিস ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি I ইকুয়ালস টু আমি লিখতে পারি দিস ইজ R প্লাস N R প্লাস N আর উপরে থাকবে N ই, এনটাকে লস আউট করে উপরে তুলে দিলাম, অর্থাৎ উপরে নিচে হবে R প্লাস N আর উপরে হবে N ই। দেখো I ইজ ইকুয়াল টু আমি পেলাম, এখানে ফাইনালি আমরা যেটা I পেলাম I ইজ ইকুয়াল টু I প্লাস N আর, I ইজ ইকুয়াল টু N বাই R প্লাস N আর। ওকে, চলো এবার এক্ষেত্রে আমরা ঠিক একই রকমভাবে কন্ডিশনগুলো দেখবো, এক্ষেত্রে কী কী কন্ডিশন হতে পারে। এক্ষেত্রে কারেন্টের ভ্যালু আমরা ক্যালকুলেশন করলাম, তো এক্ষেত্রে আমরা 1 নম্বর কন্ডিশন দেখবো, কেস 1। 1 নম্বর কন্ডিশনে কি দেখবো, যে
সাপোজ কনসিডার করলাম এক্ষেত্রে যদি আর গ্রেটার দেন এনআর হয়, অর্থাৎ আর গ্রেটার দেন এনআর বলতে কি বুঝি, অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ইচ সেল যদি ইজ গ্রেটার দেন এনআর হয়। ওকে, যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স এই আর এর ভ্যালুটা যদি গ্রেটার দেন এনআর হয়, অর্থাৎ এক্ষেত্রে এনআরটা এর তুলনায় অনেক ছোট, সেজন্য আমরা এন ইন্টু আরটাকে নেগলেক্ট করে দেবো। তাহলে এনআরটাকে যদি নেগলেক্ট করে দিই, দেন আই ইকুয়ালস টু আমরা ফাইনালি যেটা পাবো দিস ইজ ইকুয়াল টু এন ই বাই, তাহলে এনআরটাকে নেগলেক্ট করে দিয়েছি, এটা আমরা যেহেতু স্মল, তাহলে বাই আর। অর্থাৎ এক্ষেত্রে যে কারেন্টের ভ্যালু দেখতেই পাচ্ছ, এক্ষেত্রে কারেন্ট এই কন্ডিশনে কারেন্টটা ডিপেন্ড অন নাম্বার অফ সেল, কতগুলো সেল প্যারালালে আছে তার উপর ডিপেন্ড করছে কারেন্টটা। অর্থাৎ এক্ষেত্রে আমরা কিন্তু ম্যাক্সিমাম কারেন্ট পাবো, কারণ এক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু এন ই বাই আর, অর্থাৎ কারেন্টটা ডিপেন্ড অন নাম্বার অফ সেল। হিয়ার দ্য কারেন্ট ইজ ডিপেন্ড অন নাম্বার অফ সেল, হিয়ার কারেন্ট ইজ ডিপেন্ড on the number of cell. Okay, next S2 তে আমরা দেখব, S2 তে দেখব যদি উল্টো কেসটা হয়, অর্থাৎ যদি এন আরটা গ্রেটার দেন স্মলার হয়, যদি এন আরটা গ্রেটার দেন স্মলার হয়, দেন কারেন্ট কত হবে, আই ইকুয়ালস টু, এক্ষেত্রে আরটা স্মল, তাহলে আরটাকে আমরা নেগলেক্ট করবো, আরটাকে নেগলেক্ট করে এটাকে লিখবো না, দেন আই ইকুয়ালস টু লিখতে পারি এন ই বাই এন আর, এন এন ক্যান্সেল, দিস ইজ ইকুয়াল টু ই বাই আর। তাহলে এক্ষেত্রে কারেন্টটা কিন্তু নাম্বার অফ সেলের উপর ডিপেন্ড করছে না, আই ইজ ইকুয়াল টু ই বাই আর। তাহলে এই কন্ডিশন যদি অ্যারাইজ করে, অর্থাৎ যদি এন আরটা গ্রেটার দেন আর হয়, দেন কারেন্ট কতগুলো সেল প্যারালাল কম্বিনেশনে যুক্ত আছে, সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, তার উপর কারেন্টের ভ্যালু নির্ভর করবে না। এক্ষেত্রে কারেন্টটা কত হবে, আই ইজ ইকুয়াল টু ই বাই আর, যেটা ফিক্সড ভ্যালু। তাহলে এক্ষেত্রে কেস 3 আমি যদি এক্ষেত্রে বলবো যে যদি এরকম হয়, যেটা আমি আগের কন্ডিশনে বলেছিলাম, যে প্যারালাল কম্বিনেশন যে সেলগুলো আমরা কানেক্ট করেছিলাম, যদি প্রত্যেকটা সেলের ভ্যালু যদি আলাদা, ইএমএফ যদি আলাদা আলাদা হয়, প্রত্যেকটা সেল যদি ইএমএফ আলাদা আলাদা হয়, দেন আমরা হাউ উই ক্যালকুলেট দ্য কারেন্ট, তখন আমরা কারেন্ট ইজিলি এভাবে ক্যালকুলেট করতে পারবো না। সেক্ষেত্রে কীভাবে আমরা কারেন্ট ক্যালকুলেশন করবো, সেটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করবো। নেক্সট ভিডিওতে যখন আমি কারশফের সূত্র পড়াবো, কারশফের সেকেন্ড ল যেটা আছে ভোল্টেজ সূত্র, সেখানে আমরা ওটা ডিসকাস করবো, যে যদি প্রত্যেকটা সেলের আলাদা আইডেন্টিক্যাল না হয়, অর্থাৎ প্রত্যেকটা সেলে E1 E2 E3 হলে তখন ইকুইভ্যালেন্ট, তখন কারেন্ট কত হবে ক্যালকুলেশন। ওকে, তো এটা ছিল আমার জেনারেলি বেসিক কন্ডিশন অফ কারেন্ট আই ইজ ইকুয়াল টু। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম কখন হবে, তাহলে ম্যাক্সিমামের শর্ত হচ্ছে এটা, এখানে লিখে দিয়েছি, এক্ষেত্রে কারেন্টটা কিন্তু ম্যাক্সিমাম হবে, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু এই কন্ডিশন, অর্থাৎ আর যদি গ্রেটার দেন আর এনআর হয়, দেন দ্য কারেন্ট ইজ ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে। ওকে, এটা হলো প্যারালাল কম্বিনেশন। নাও উই ডিসকাস দ্য মিক্সড কম্বিনেশন অফ সেল। অর্থাৎ এক্ষেত্রে কী নেওয়া হয়েছে, দেখো এক্ষেত্রে এন সংখ্যক সেল লিখেছি, লেট বি দ্য এন আইডেন্টিক্যাল সেল ইন ওয়ান রো, প্রত্যেকটা রোতে আছে কতগুলো করে সেল, এন সংখ্যক সেল। এরকম কতগুলো রো আছে, দেখো এন সংখ্যক রো আছে, একটা দুটো তিনটে করে এরকম এন সংখ্যক রো। দিস ইজ দ্য মিক্সড কম্বিনেশন অফ সেল। তো মিক্সড কম্বিনেশন অফ সেলের ক্ষেত্রে আমরা কীভাবে দেখো কারেন্টের ভ্যালু ক্যালকুলেট করবো। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটা রোতে আছে কতগুলো করে সেল, এন আইডেন্টিক্যাল সেল আছে, এরকম কতগুলো রো আছে, একটা দুটো তিনটে করে এম সংখ্যক। তো আমি এক্ষেত্রে বলতে পারি টোটাল সেল this is equal to P, this is equal to total set আমি দিলাম P, this is equal to হবে N into N, total number of cell, কতগুলো টোটাল নাম্বার অফ সেল হবে, N into P। ওকে, চলো এবার যদি কারেন্টটা বের করি, দেখো এর ইকুইভ্যালেন্ট আগে সার্কিটটা ড্র করি, দেন কারেন্ট। আচ্ছা, এর ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা কীভাবে ড্র করতে পারি, দেখো তাহলে প্রত্যেকটাতে এনই, তাহলে এখানে এই দুটো পয়েন্টের মধ্যে ইএমএফ কত, এন, এই দুটো পয়েন্টের মধ্যে এনই প্যারালাল কম্বিনেশনে যুক্ত আছে। অর্থাৎ আমরা এটাকে একটু শর্ট করে যদি ড্র করি, একটা আমরা এভাবে কানেক্ট করতে পারি। দেখো যে এই টোটাল ই করে আছে, তাহলে এখানে এই দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট ইএমএফ হবে এন ইন্টু ই, অ্যান্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে আর 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 করে একটু লিখে। এক্ষেত্রে এন আইডেন্টিক্যাল সেল, তো প্রত্যেকটা সেলের আমরা ইএমএফ ধরে নিয়েছি, ইএমএফ ইকুয়ালস টু ই, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স নিয়েছি স্মল আর। ওকে, মানে প্রত্যেকটা ই আর করে রয়েছে। তো এন সংখ্যক সেল আছে, তাহলে এনই হবে, তার এই রো এর ইকুইভ্যালেন্ট, আমি এই রো এর ইকুইভ্যালেন্ট ইএমএফ হবে এনই, আর এই রোতে টোটাল রেজিস্ট্যান্স কত হবে, এন ইন্টু আর।
সিমিলারলি এরকম এনি সংখ্যক সেল প্যারালালে আছে, এনি 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 এনি। তো এখন বলো প্যারালাল কম্বিনেশনের নিয়ম অনুযায়ী এক্ষেত্রে এখন কারেন্ট কত হবে? এটা হচ্ছে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সঙ্গে কানেক্ট করা আছে, আমাকে বের করতে হবে এই কারেন্টের ভ্যালু, দিস ইজ আই, আমাকে ক্যালকুলেট করতে হবে। তো এর জন্য কী করবো না, এক্ষেত্রে এই এনির ইকুইভ্যালেন্ট এনি কত হবে? তাহলে ইকুইভ্যালেন্ট অফ দ্য এনি থাকবে, কারণ প্রত্যেকটাতে এনি আছে, অর্থাৎ এই দুটো পয়েন্টের মধ্যে ইএমএফ তাহলে এনি হবে, কিন্তু রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে। এখানে এ হচ্ছে এনআর 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 এনআর, তাহলে এক্ষেত্রে টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে? না, টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্সটা বের করে নিই আমরা। টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স, অভ্যন্তরীণ রোধ, টোটাল অভ্যন্তরীণ মোট অভ্যন্তরীণ রোধটা কত হবে? তাহলে এখানে আছে এনআর, এইখানে রেজিস্ট্যান্স আছে এনআর, ভেতরে রেজিস্ট্যান্স আছে এনআর, এর ভিতরে রেজিস্ট্যান্স আছে এনআর, এর ভিতরে আছে এনআর। তো টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স আমি ধরেছি কত? সাপোজ ধরে নিয়েছি আমি আরটি। ওকে, তাহলে আরটি ইজ ইকাল টু কত বের করবো? তো সো আমি লিখতে পারি এক্ষেত্রে 1/RT, দিস ইজ ইকাল টু 1/NR প্লাস 1/NR প্লাস 1/NR প্লাস ডট ডট ডট, এবং কতগুলো আছে? এম সংখ্যক হবে, নাম্বার অফ এম, সেটা আমি লিখতে পারি M/NR। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? RT ইজ ইকাল টু RT, দিস ইজ ইকাল টু 1/RT ইজ ইকাল টু, যদি M/NR হয় তাহলে RT ইজ ইকাল টু হবে NR/M। অর্থাৎ এখন এই যে সার্কিটটা দেখলে এর ক্ষেত্রে টোটাল রেজিস্ট্যান্স ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হচ্ছে? NR/M, অ্যান্ড ইকুইভ্যালেন্ট ইএমএফ E, ইকুইভ্যালেন্ট ইএমএফ E ইজ ইকাল টু কি হবে? N থাকবে। এটা ইকুইভ্যালেন্ট ইএমএফ লিখি, ইকুইভ্যালেন্ট ইএমএফ, ইকুইভ্যালেন্ট ইএমএফ, দিস ইজ ইকাল টু N। ওকে, তো এবার আমরা কারেন্টটা ক্যালকুলেশন করবো। দেখো তাহলে এখন এই সেলটা বাইরে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এর সাথে যদি কানেক্ট করা থাকে, বাইরে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স যদি আর এর সাথে কানেক্ট করা থাকে, তাহলে কত পরিমাণ কারেন্ট ফ্লো হবে? এটা দিয়ে কত পরিমাণ কারেন্ট ফ্লো হবে? আই বের করবো আমরা, আই ক্যালকুলেট করবো। তাহলে এক্ষেত্রে আই এর ভ্যালু বের করবো, বের করছি দেখো। তাহলে আই ইকুয়ালস টু হবে, আই ইকুয়ালস টু টোটাল ইএমএফ, টোটাল ইএমএফ কত হচ্ছে? এনি এনই বাই টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হচ্ছে? আর প্লাস NR বাই ক্যাপিটাল N। ওকে, তাহলে আই ইকুয়ালস টু আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখো, N দিয়ে ডিভাইড করলাম বোথ সাইড, তো E বাই এটা হবে R/N প্লাস R/M। ও উপরে আমরা N দিয়ে ডিভাইড করলাম, N দিয়ে ডিভাইড করলে N কেটে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, নিচে দেখো N দিয়ে ডিভাইড করলে এটা হয়ে যাচ্ছে R/N, আর এখানে N দিয়ে ডিভাইড করলে N কেটে যাচ্ছে, সব R/M থাকবে। অর্থাৎ কারেন্ট ফাইনাল মূল্যটা পেলাম, কারেন্ট ইকুয়ালস টু এটা। ওকে, চলো এর ক্ষেত্রে কন্ডিশনগুলো দেখে নিই। এই ক্ষেত্রে আমরা ফার্স্ট করি কেস 1, কারেন্ট কখন ম্যাক্সিমাম হবে? তো কারেন্ট ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন হচ্ছে এই ভ্যালুটাকে, অর্থাৎ R/N প্লাস R/Mটাকে কি হতে হবে? মিনিমাম হতে হবে। ফর ম্যাক্সিমাম কারেন্ট, ফর ম্যাক্সিমাম কারেন্ট of I ম্যাক্সিমাম কারেন্টের জন্য কি হতে হবে? the value of R/N plus R/M is minimum, অর্থাৎ R/N plus R/M ভ্যালু যদি মিনিমাম হয়, দেন আমি বলবো কারেন্ট হবে ম্যাক্সিমাম। ওকে, সো মিনিমামের বেসিক কন্ডিশন, তাহলে এটাকে মিনিমাম বের করার একটা সূত্র আছে, তোমরা ডিফারেন্সিয়েটে পরে ক্যালকুলেট করে দেখবে। যদি বলি ওয়াই আর এক্স দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি, একটু দেখো এটা বোঝার জন্য বলছি, এক্স আর ওয়াই দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি, এখানে এদের মধ্যে রিলেশন কি? এক্স ইজ ইকাল টু 3y + 2। আমি যদি বলি এক্ষেত্রে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত, এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে গেলে আমাকে কি করতে হবে? এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু ওয়াই, অ্যান্ড dx/dy যে পয়েন্টে 0 হবে সেটাই বলবো আমরা ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু। ডিফারেন্সিয়েটে তোমরা শিখে এসেছো। সেক্ষেত্রে আমরা কি করবো? যদি এক্স এর ওয়াই যদি বলি ওয়াই এর কোন ভ্যালুতে এক্স এর ভ্যালু ম্যাক্সিমাম হবে, বা ওয়াই এর কোন মানের জন্য এক্স এর মান সব থেকে বেশি হবে, মিনিমাম হবে বা ম্যাক্সিমাম হবে, তাহলে ওয়াই এর কোন ভ্যালুর জন্য এক্স এর মান মিনিমাম হবে, ওয়াই এর কোন ভ্যালুর জন্য এক্স এর মান ম্যাক্সিমাম হবে, সেটা ক্যালকুলেট করতে গেলে আমাকে যেটা করতে হয়, যেটা নিয়ম, সেটা হচ্ছে dx
বাই ডি ওয়াই দিস ইজ ইকুয়াল টু আমরা কত করবো 0। কেন করি dx বাই ডি 0 এই কারণে করি, ধরো সাপোজ এই এক্স আর ওয়াই এর মধ্যে এই কার্ভটা হচ্ছে এরকম, এক্স এক্ষেত্রে ওয়াই এর মধ্যে রিলেশন হচ্ছে এরকম। তো দেখো এক্ষেত্রে দুটো পয়েন্ট, এটা হচ্ছে মিনিমাম, এখানে ওয়াই এটা মিনিমাম ভ্যালু, এটা এই পয়েন্টটা হচ্ছে ওয়াই ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, তো এই পয়েন্টে আর এই পয়েন্টে দেখো এই দুটো পয়েন্টে অর্থাৎ এই পয়েন্ট আর এই পয়েন্টে dx বাই ডি কি হবে 0 হবে, অর্থাৎ এই পয়েন্টের ট্যানজেন্ট এই পয়েন্টের ট্যানজেন্ট কত 0। সেজন্য আমরা কি করি ম্যাক্সিমাম বা মিনিমাম বের করার বেসিক ফর্মুলা হচ্ছে dx বাই dy ইজ ইকুয়াল টু 0। তো সেক্ষেত্রে এই ফর্মুলাটা এক্ষেত্রে ইউজ করবো, তাহলে এই ভ্যালুটা মিনিমাম কখন হবে when p বাই dn, এক্ষেত্রে আমি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি d বাই dn r বাই n প্লাস r বাই n দিস ইজ ইকুয়াল টু হবে 0। এটা যদি মিনিমাম হয় তাহলে m এর রেসপেক্টে ডিফারেন্সিয়েটটা কত হবে 0 হবে। তাহলে এখানে দেখো ম্যাথস তোমাদের পরে তোমরা যখন ম্যাক্সিমাম মিনিমাম একটা চ্যাপ্টার আছে সেখানে যখন করবে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, এখন শুধু এইটুকু জেনে রাখো। তো আর বাই এন প্লাস আর বাই এন, এক্ষেত্রে দেখো দুটো ভেরিয়েবল আছে এন আর এন, তো এন এন থাকতে হবে না, তো আমরা কি জানি পি ইজ ইকাল টু, আমরা জানি পি ইজ ইকাল টু এম ইন্টু এন, তাই না। তো এক্ষেত্রে আমরা যেহেতু এম এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছি, এটা এন এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছি, আমি যেহেতু এম এর রেসপেক্টে করেছি সেই জন্য আমি এন টার্মটাকে পি দিয়ে রিপ্রেজেন্টেশন করে দিচ্ছি, তাহলে এন ইজ ইকাল টু আমরা লিখতে পারি পি বাই এম, তাহলে আমি এন এর জায়গায় লিখছি পি বাই এম, অর্থাৎ ডি বাই ডি এম আর বাই এন আছে আর বাই এন, এনের জায়গায় কি লিখবো পি বাই এম, পি বাই এম, তাহলে এমটা উপরে চলে যাবে, লিখে থাকবে পি বাই আর বাই এম দিস ইজ ইকুয়াল টু 0। এবার ডিফারেন্সিয়েট করো, দেখো পিটা কনস্ট্যান্ট, ওকে, তো পি কনস্ট্যান্ট, তাহলে এক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে কত আসবে দেখো, এটা ডিফারেন্সিয়েট করলে আর বাই পি কনস্ট্যান্ট বেরিয়ে যাচ্ছে, আচ্ছা ডিএম বাই ডিএম 1, ওকে, প্লাস এটা হবে আরটা আমরা বের করে নিচ্ছি ডি বাই ডিএম 1 বাই এম, 1 বাই এম এর ডিফারেন্সিয়েট হচ্ছে মাইনাস 1 বাই এম স্কোয়ার, 1 বাই এম এর ডিফারেন্সিয়েট 1 বাই এম স্কোয়ার মাইনাস 1 বাই এম, দিস ইজ ইকুয়াল টু 0, দিস ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা ফাইনালি যেটা পেলাম আর বাই পি মাইনাস আর বাই এম স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু 0, আর বাই পি মাইনাস আর বাই এম স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু 0। ওকে, চলো এরপর আমরা কি করবো, পি এর জায়গায় আমরা বসিয়ে দেবো এম এন, পি এর জায়গায় আমরা পুট করবো আবার এম এন, তাহলে এক্ষেত্রে যদি পি এর জায়গায় এম এন পুট করি তাহলে আমার ইকুয়েশনটা কী হবে দেখো, আর বাই এম এন মাইনাস আর বাই এম স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু 0, এম এম ক্যান্সেল হয়ে যাচ্ছে একটাই, আর বাই এন মাইনাস ইকুয়ালস টু আমরা লিখবো আর বাই এম, দিস ইজ দ্য বেসিক কন্ডিশন ফর ম্যাক্সিমাম কারেন্ট। ম্যাক্সিমাম কারেন্ট হতে গেলে তাহলে আমাদের হতে হবে আর বাই এন ইজ ইকাল টু আর বাই এন, বা এটাকে আমরা লিখতে পারি আর এন ইকুয়ালস টু হতে হবে আর এন, ওকে, তো এটাই ছিল ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন যে আর এন ইকুয়ালস টু হতে হবে আর এন। ওকে, তো যদি বলে ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালুটা ক্যালকুলেট করো তাহলে আর বাই এন ইকুয়ালস টু আর বাই এম হচ্ছে, তো যদি ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে দেয় তাহলে কী হবে দেখো, এটা গেল তার বেসিক কন্ডিশন, ম্যাক্সিমাম কারেন্টের বেসিক কন্ডিশন। এবার এখন যদি আমরা ক্যালকুলেট করে বলো ম্যাক্সিমাম কারেন্টটা কতটা হবে, তো ম্যাক্সিমাম কারেন্ট যদি আমাকে বের করতে হয় অর্থাৎ আইম্যাক্স যদি আমাকে বের করতে হয় তাহলে আমি বলবো আইম্যাক্স ইকুয়ালস টু এক্ষেত্রে হবে আইম্যাক্স দিস ইজ ইকুয়াল টু দেখো আই ই বাই আর বাই এম ইকুয়ালস টু, যদি আমরা এন দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট দুটো হবে, একটা এন দিয়ে রিপ্রেজেন্টেশন করতে পারি, এন দিয়ে রিপ্রেজেন্টেশন করতে পারি, দেখো আর বাই এম এর জায়গায় আমি লিখে দিলাম, আর বাই এন এর জায়গায় লিখবো আর বাই এম, অর্থাৎ আর বাই এন, এই যে আর বাই এন আছে এর জায়গায় আমি রিপ্লেস করছি কি দিয়ে আর বাই এম, এটা লিখলাম আর বাই এম প্লাস আর বাই এম, সো এর ক্ষেত্রে কী হবে ই বাই এটা হচ্ছে 2 আর বাই এম, সো এটা আমি লিখতে পারি এম ই বাই 2 আর, এম ই বাই 2 আর, দিস ইজ ম্যাক্সিমাম কারেন্ট। এটাকে এভাবে রিপ্রেজেন্টেশন করতে পারি, আদারওয়াইজ আমি এটাকে এভাবে লিখতে পারি আইম্যাক্স ইকুয়ালস টু, আবার লিখতে পারি আইম্যাক্স দিস ইজ ইকুয়াল টু ই বাই, দেখো এক্ষেত্রে আর বাই এন এর জায়গায় যেটা আছে সেটা লিখলাম ফিক্সড হচ্ছে আর বাই এন, ঠিক আছে, প্লাস আর বাই এন স্মল আর বাই ক্যাপিটাল এন এর জায়গায় লিখতে পারি আর বাই এন, আর বাই এন দিস ইজ ইকুয়াল টু ই বাই এটা লিখবো আমরা 2 আর বাই এন দিস ইজ ইকুয়াল টু এন ই বাই 2 আর, দিস ইজ দ্য ম্যাক্সিমাম কারেন্ট for mixed combination of cell, mixed combination of cell ক্ষেত্রে maximum current Imax is equal to ME by 2R আর বা আমরা লিখতে পারি NE by 2R,
আর কন্ডিশন কি, কন্ডিশন হবে এম ইন্টু আর ইকুয়ালস টু এন আর যদি হয় তখন ওই মিক্সড কম্বিনেশন অফ সেলে কারেন্টের ভ্যালু, এক্সটার্নাল সার্কিটে কারেন্টের ভ্যালু কী হয়, ম্যাক্সিমাম হয়। তাহলে মিক্সড কম্বিনেশনের ক্ষেত্রে আমরা কেস 1 দেখলাম কখন কারেন্ট ম্যাক্সিমাম হয়। 2 নম্বর যেটা দেখবো কেস 2তে, মিক্সড গ্রুপিং অফ সেল পাওয়ার ট্রান্সফার টু দ্য লোড ইজ ম্যাক্সিমাম। কখন পাওয়ার ট্রান্সফার অফ দ্য লোডে পাওয়ার কখন ম্যাক্সিমাম হবে, অর্থাৎ ওই যে সেল কম্বিনেশন, মিক্সড কম্বিনেশনে যে সেলটা আমরা ড্র করেছিলাম তখন পাওয়ার কখন ম্যাক্সিমাম হবে। তো পাওয়ার ইকুয়ালস টু আমরা কি জানি, পাওয়ার দিস ইজ ইকুয়াল টু পি, দিস ইজ ইকুয়াল টু আমরা জানি আই স্কোয়ার ইন্টু আর, অর্থাৎ এক্সটার্নাল যে রেজিস্ট্যান্সের পাওয়ারটা দিস ইজ আই স্কোয়ার ইন্টু আর। ওকে, তো এক্ষেত্রে আই স্কোয়ার ইন্টু আর যদি করি তাহলে এক্ষেত্রে আই ভ্যালুটা পুট করে দাও। এক্ষেত্রে আমরা কারেন্ট করতে পেয়েছিলাম মিক্সড কম্বিনেশনের ক্ষেত্রে ই বাই আর বাই এন প্লাস আর বাই এম হোল স্কোয়ার স্কোয়ার ইন্টু আর। ওকে, তাহলে এক্ষেত্রে পাওয়ারটা কখন ম্যাক্সিমাম হবে, সিমিলারলি আবার বলবো যে এই টার্মটা মিনিমাম হবে, আর বাই এন প্লাস আর বাই এম এর ভ্যালুটা যখন ম্যাক্সিমাম, সরি এটা যখন মিনিমাম হবে দেন পাওয়ার ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম। তাহলে একই রকমভাবে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো, আগে যেমন ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করে কী করবো, জিরো করবো, জিরো করলে আমরা যেটা পেলাম ফাইনালি যেটা পেয়েছিলাম সেটা কী পেয়েছিলাম যে আর বাই এন ইকুয়ালস টু আর বাই এম। তো এটাই কন্ডিশন এক্ষেত্রে, তাহলে ম্যাক্সিমাম পাওয়ারের কন্ডিশন আর বাই এম বাই ইকুয়ালস টু আর বাই এম। এক্ষেত্রে স্কোয়ার থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু এক্ষেত্রে এই টার্মটা হবে কি মিনিমাম, এই টার্মটা মিনিমাম হওয়ার শর্ত হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করবো, আগে যেমন একটু আগে ডিফারেন্সিয়েটটা করেছিলাম আগেরটার ক্ষেত্রে। সিমিলারলি যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা দেখবো ডিফারেন্সিয়েট করে যদি জিরো করি তাহলে পাবো আর বাই এন ইকুয়ালস টু আর বাই এম। ওকে, আর এক্ষেত্রে বলে যে ম্যাক্সিমাম পাওয়ারটা ক্যালকুলেট করতে, পি ম্যাক্সটা ক্যালকুলেট করতে, পি ম্যাক্স, তাহলে পি ম্যাক্স কত হবে, দিস ইজ পি ম্যাক্স, পি ম্যাক্স ইকুয়ালস টু, তাহলে এক্ষেত্রে এখন লিখবো ই স্কোয়ার বাই, তাহলে আর বাই এন এর জায়গায় আমরা কি লিখতে পারি, আর বাই এম লিখতে পারি, অর্থাৎ আর বাই এন এর জায়গায় লিখছি আর বাই এম প্লাস আর বাই এম এর হোল স্কোয়ার ইন্টু আর, দিস ইজ ইকুয়াল টু ই স্কোয়ার, তাহলে এটা হবে 2 আর বাই এম এর হোল স্কোয়ার ইন্টু আর, দ্যাটস মিন ই স্কোয়ার এম স্কোয়ার, এটা হবে 4 আর স্কোয়ার ইন্টু আর, দিস ইজ ইকুয়াল টু পি ম্যাক্স। ওকে, এটা একটা হবে। আরেকটা যেটা হবে পি ম্যাক্স, আরেকটা ভ্যালু থাকবে এখানে আর বাই এম এর জায়গায় না পুট করে আর বাই এম এর জায়গায় পুট করবো, সরি আর বাই এটা এম, আর বাই এন এর জায়গায় ভ্যালুটা পুট করে না আমরা কি করবো, আর বাই এনটাকে রেখে আর বাই এম এর জায়গায় ভ্যালুটা পুট করবো, ঠিক করে নেবে। আর বাই এন এর জায়গায় ক্যাপিটাল আর বাই এন এর জায়গায় না করে আমরা আর বাই এম এর জায়গায় যদি পুট করি তখন পি ম্যাক্স, পি ম্যাক্সের দুটো ভ্যালু আসবে, এটা একটা আসবে অ্যান্ড আরেকটা ভ্যালু কি আসবে, একই রকমভাবে আমরা পি ম্যাক্স ইকুয়ালস টু পেতে পারি পি ম্যাক্স দিস ইজ ইকুয়াল টু ই স্কোয়ার বাই আর বাই এনটা যেমন হচ্ছে লিখলাম আর বাই এন প্লাস এই আর বাই এম এর জায়গায় লিখছে আবার আর বাই এন এর হোল স্কোয়ার ইন্টু আর। তো এটাকে যদি স্কোয়ার করি, অ্যাড করে স্কোয়ার করি তাহলে এটা কত হয়ে যাবে 2 আর মানে 4 আর স্কোয়ার বাই এম, 4 আর স্কোয়ার বাই এন, উপরে এনটা চলে যাচ্ছে অর্থাৎ এন স্কোয়ার। আমরা এক্ষেত্রে পি ম্যাক্স ইজ ইকুয়াল টু যেটা পাবো স্কোয়ার এন স্কোয়ার বাই 4 আর স্কোয়ার ইন্টু আর, দিস ইজ দ্য পি ম্যাক্স। ওকে, আজকে এই পর্যন্ত।